হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ভিশন WBCS। আজ আমরা করব হিস্ট্রির 500 MCQর মিডিভেল ইন্ডিয়ার পার্ট 2। এখানে আমরা কোয়েশ্চেন নাম্বার 11 থেকে কোয়েশ্চেন নাম্বার 20 অবধি ডিসকাস করব। তো চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 11 কি বলছে? The Vijay Stamp or the Tower of Victory at Chittor was built by, বলছে বিজয় স্তম্ভ যেটাকে আমরা টাওয়ার অফ ভিক্টরি বলে থাকি, এটা কে বিল্ড করেছে? The options are রানা প্রতাপ, রানা কুম্ভা, Rana Sangha and Bappa Rawal. Answer देखो. The answer is Rana Kumbha. The Vijay Stambh is an imposing victory monument located within Chittor Fort in Chittorgarh, Rajasthan. চিত্তরগড় ফোর্ট রাজস্থানে অবস্থিত এই বিজয় স্তম্ভ। ঠিক আছে, এটা কে বানিয়েছে? রানা কুম্ভা। ইনি ছিলেন মেওয়ারের রাজা ইন দ্য ইয়ার 1448। এবং কেন বানিয়েছে? In order to celebrate his victory over Malwa and Gujarat led by Mahmud Khilji. মনে রাখবে, these are few important points. চলে যাব question number 12. Which of the following architectural wonders was not constructed in 12th century? 1200 শতাব্দীতে কনস্ট্রাক্ট করা নয়, এর মধ্যে কোন স্ট্রাকচারটা? The options are Sun Temple of Konark, Temple of Khajuraho, Angkor Wat, Notre Dame, দি প্যারিস। তোমরা আমাকে বলবে এই আঙ্কর ওয়াটটা কোথায় অবস্থিত, কে বানিয়েছে? চলে আসবো আনসারে। দি আনসার ইজ সান টেম্পল অফ কোনারক। মনে রাখবে, দি সান টেম্পল অফ কোনারক ওয়াজ বিল্ড ইন 13th century, দ্যাট ইজ অ্যারাউন্ড 1238 to 1250 CE তে। কে বানিয়েছে? নরসিংহদেবা ওয়ান। ঠিক আছে, এবং ইনি কে ছিলেন? হি ওয়াজ ওয়ান অফ দ্য রুলার অফ ইস্ট গঙ্গা ডাইনেস্টি। গঙ্গা ডাইনেস্টিকে রিপ্রেজেন্ট করছে এরম একটা মনুমেন্টের মধ্যে সবচেয়ে ফেমাস মনুমেন্ট হচ্ছে দি সান টেম্পল অফ কোনারক। রাদার ইটস নট ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট মনুমেন্ট অফ গঙ্গা ডাইনেস্টি, বাট ইজ অ্যান ভেরি ইম্পর্টেন্ট মনুমেন্ট অফ উড়িষ্যা। ঠিক আছে, এটা অক্সিডাইজড ওয়েদার্ড স্যান্ডস্টোন দিয়ে বানানো, অ্যান্ড দিস ইজ অলসো আ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। কোয়েশ্চেন নাম্বার 13. Where was সেন্ট কবির born? সেন্ট কবির বা সন্ত কবির কোথায় জন্মগ্রহণ করেছেন? দি আনসার ইজ দিল্লি, বারাণসী, মথুরা, হায়দ্রাবাদ। আনসার দেখবো, আনসার ইজ বারাণসী। দেখো, সেন্ট কবিরের বার্থ প্লেস নিয়ে দেয়ার ইজ আ কন্ট্রোভার্সি, হাউএভার ইউ ক্যান রাইট বারাণসী অ্যাজ অ্যান আনসার বিকজ হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ দেয়ার বাই হিজ ফ্যামিলি। ঠিক আছে, ওনার বাবার নাম ছিলেন নিরু অ্যান্ড ওনার ওয়াইফের নাম ছিল নিরুর ওয়াইফের সেন্ট কবিরের মায়ের নাম ছিল নিমা। ঠিক আছে, অ্যান্ড ইনারা ছিলেন একজন মুসলিম ভিউয়ার ফ্যামিলি, সেলাই করতেন। চলে যাবো পরের পরের কোয়েশ্চেন নাম্বার 14. দ্য রাইটার অফ রামচরিত মানস তুলসীদাস ওয়াজ রিলেটেড টু উইচ রুলার? দি অপশনস আর চন্দ্রগুপ্ত মৌর্য, নবাব ওয়াজিদ আলী শাহ, হর্ষবর্ধন, আকবর। আনসার দেখবো, দি আনসার ইজ আকবর। দেখো, এখান থেকে আমরা তিনটে বা বলতে পারো চারটে ইনফরমেশন পাচ্ছি। কি কি? রামচরিতমানস কে লিখেছে? তুলসীদাসের লেখা একটা বই। আচ্ছা, রামচরিতমানস কার সময় লেখা হয়েছে? তুলসীদাস কার কন্টেম্পোরারি ছিল? দিজ আর দি কোয়েশ্চেন্স দ্যাট যার আনসার তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ। দেখো, কন্টেম্পোরারি কথাটার মানে হচ্ছে আমার সময় যারা এক্সিস্ট করছে, দোজ পিপল আর মাই কন্টেম্পোরারি। তো আকবরের সময় যারা এক্সিস্ট করতো তারা ছিলেন আকবরের কন্টেম্পোরারি। মোরওভার তুলসীদাস কিন্তু আকবরের কোর্টেই অবস্থিত ছিলেন। আরেকজন ফেমাস, অ্যান্ড তুলসীদাস ওয়াজ অ্যান হিন্দু পোয়েট, মনে রাখবে, অ্যান্ড আকবর ইউজ টু গিভ হিম ফুল অফ রেসপেক্ট। ইনফ্যাক্ট নট অনলি তুলসীদাস, আকবর কিন্তু রিলিজিয়নের প্রতি টলারেন্ট ছিলেন, বায়াসড ছিলেন না। হি ওয়াজ টলারেন্ট টুয়ার্ডস এভরি রিলিজিয়ন। ওকে, অ্যান্ড ওনার কোর্টে আরেকজন মুসলিম ফেমাস পোয়েটের নাম জেনে রাখো, আব্দুর রহিম খানি খানান। ইনি কে ছিলেন? ইনি একজন ফেমাস পার্সোনালিটির পুত্র। সেটা কে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অ্যান্ড আব্দুল রহিম খানি খানান আকবরের নবরত্না কোর্টের যে 9 জেমস ছিল তাদের মধ্যে একজন। চলে আসো পরের কোয়েশ্চেন নাম্বার 15. উইথ সুফি সেন্টস দরগা ইজ অ্যাট আজমের? আজমিরে কোন সুফি সেন্টের দরগা অবস্থিত?
The options are Baba Farid, Kutubuddin, Bakhtiyar Kaki, Moinuddin Chishti, Khwaja Bahuddin. आंसर देखबो দি আনসার ইজ মঈনুদ্দিন চিশতি মঈনুদ্দিন চিশতিকে গরিব নওয়াজও বলা হয় যার মানে হচ্ছে বেনিফ্যাক্টর অফ দি পুয়ার মানে যারা গরিবকে সাহায্য করে বা গরিবের জন্য নিজের লাইফটাকে ফিলান্থ্রপিক অ্যাক্টিভিটি বলতে পারো যেটা করে তাদেরকে বলা হয় বেনিফ্যাক্টর অফ পুয়ার তাই জন্য মঈনুদ্দিন চিশতিকে বলা হতো গরিব নওয়াজ মনে রাখবে ভালো করে ঠিক আছে ইনার দরগা বা শ্রীন কোথায় অবস্থিত আজমিরে অ্যান্ড আকবর এখানে আসতেন এবং আকবর এটা রিবিল্ড করার সব রকম ব্যবস্থা করেছিলেন চলে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার 16 হু ওয়াজ দ্য আর্কিটেক্ট হু ডিজাইনড তাজমহল তাজমহল ডিজাইন করেছে আর্কিটেক্টের নাম কি দি অপশনস আর মোহাম্মদ হোসেন উস্তাদ ঈশা শাহ আব্বাস অ্যান্ড ইসমাইল আনসার দেখে নেবো দি আনসার ইজ উস্তাদ ঈশা এনার পুরো নাম হচ্ছে ঈশা মোহাম্মদ এফেন্দি বা উস্তাদ ঈশা ইনি ছিলেন একজন পার্সিয়ান আর্কিটেক্ট ঠিক আছে ইনার সাথে সাথে আর একজন কাজ করেছেন দেখো এখানে এই জায়গাটা পড়লে তোমরা বুঝতে পারবে ইনি ছিলেন ইনি ইরান থেকে এসেছিলেন এবং যখন অটোমান সুলতান অ্যান্ড মুঘল এম্পায়ারের মধ্যে অ্যাম্বাসেডার এক্সচেঞ্জ হয়েছিল তখন কিন্তু এরা এখানে এসেছিলেন মানে এরা ইন্ডিয়াতে এসেছিলেন অ্যান্ড আকবরের বা বলতে পারো মুঘল এম্পায়ারের কিছু আর্কিটেক্ট বা কিছু কোর্টের লোকজন বা বলতে পারো আর্টিক্রাফটের রিলেটেড যারা লোকজন তারা অট্টমানে গেছিল মানে এইভাবে কালচারাল অ্যাম্বাসেডার চেঞ্জ হয়েছিল তো মোহাম্মদ ঈশা ওখান থেকেই বা উস্তাদ ঈশা ওখান থেকেই এসেছিলেন এবং উনার যে একজন কালিগ ছিলেন ইসমাইল ইনিও কিন্তু তার সাথে সাথেই ইরান থেকে মানে অট্টমান সুলতান মুরাদ ফোরের মানে অ্যাম্বাসেডর হয়ে মুঘল এম্পায়ারের কাছে এসেছিলেন আর সেই সময় মুঘল এম্পায়ার কে ছিল উই অল নো বিকজ তাজমহল কে বানিয়েছে এই আনসারটা বোধহয় সবাই জানো তো সেই জন্য সেই সময় মুঘল এম্পায়ার ছিলেন শাহজাহান চলে যাবো পরের কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার 17 শাহজাহান বিল্ট মোতি মসজিদ অ্যাট শাহজাহানের সময় প্রচুর আর্কিটেকচার দেখতে পাই তার মধ্যে একটা তাজমহল মোতি মসজিদ আরও কটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবার আমি জানবো মোতি মসজিদ কোথায় অবস্থিত দি অপশনস আর দিল্লি জয়পুর আগ্রা আমরকোট সরি ফর দ্য মিসপ্রোনাউন্সিয়েশন সো ইটস দিল্লি জয়পুর আগ্রা আমরকোট এই চারটে জায়গার মধ্যে মোতি মসজিদ কোথায় অবস্থিত দি আনসার ইজ আগ্রা দেখো মোতি মসজিদ এটা আগ্রায় সিচুয়েটেড অ্যান্ড ইট ওয়াজ বিল্ট বাই শাহজাহান ঠিক আছে ডিউরিং দ্য রুল অফ শাহজাহান ইনি যখন ছিলেন মুঘল এম্পায়ার প্রচুর আর্কিটেকচারাল কাজ হয়েছে ঠিক আছে যার মধ্যে মোস্ট ফেমাস ইজ দ্য তাজমহল মোতি মসজিদ আর্নড দ্য এপিথেট মানে একটা রেসপেক্ট দিয়ে একটা নাম দেওয়া হলো পার্ল মস্ক ফর ইটস শাইন লাইক আ পার্ল মোতি মসজিদ পার্লের মতো মুক্তোর মতো শাইন করতো সেই জন্য এটাকে এপিথেট মানে এর একটা এপিথেট হচ্ছে পার্ল মস্ক চলে যাবো পরের কোয়েশ্চেনে কোয়েশ্চেন নাম্বার 18 সিলেক্ট ইনকারেক্টলি ম্যাচড পেয়ার্স অফ ফিলোসফার্স অ্যান্ড দেয়ার ফিলোসফিজ এখানে হচ্ছে ফিলোসফার্স এখানে হচ্ছে তাদের ফিলোসফি এবার বলতে হবে কোনটা ইনকারেক্টলি ম্যাচ অপশনগুলো একবার দেখে নেবো দেখো অপশন এ কি বলছে শঙ্করাচার্য অদ্বৈতা বালাচার্য পিওর অদ্বৈতা চৈতন্য হচ্ছে তোমার বৈশিষ্ট্য অদ্বৈতা অ্যান্ড চাবক এটা হচ্ছে লোকিয়াত এবার আনসার দেখবো আমরা চৈতন্য বৈশিষ্ট্য অদ্বৈতা এটা হচ্ছে ইনকারেক্টলি ম্যাচড আনসারটা দেখে নেবো একটু এক্সপ্লেনেশনটা পড়বো আমরা এখানে যেটা জানতে হবে আমাদের তাহলে এই বিশিষ্ট অদ্বৈতা এটা ছিল কি দিস ওয়াজ আ সাব স্কুল ডিউরিং দ্য টাইম অফ বেদাস ঠিক আছে তখনকার সময় দিস ওয়াজ আ স্কুল অফ নলেজ সংস্কৃত নলেজ অ্যান্ড হিন্দু ফিলসফি দিস ইজ হোয়াট ইউ নিড টু রিমেম্বার বেশি এই জায়গাগুলো যদি তোমরা দেখতে যাও কমপ্লিকেটেড হয়ে যাবে সো জাস্ট রিমেম্বার যেটুকু দরকার সেইটুকু চলে যাবো পরের কোয়েশ্চেন which of the following language was
in vogue during the Mughal period in the court of India. আচ্ছা, vogue কথাটার মানে হচ্ছে in fashion, ঠিক আছে, ওই জন্য এখানে in কথাটা ব্যবহার করা হয়েছে, মানে আমরা বলি না this thing is in fashion nowadays, so এটা হচ্ছে সিমিলার একটা ফেজ। তো বলছে মুঘল পিরিয়ডে এমন একটা ল্যাঙ্গুয়েজ বলো which was in fashion at that time, বা সেই সময় চলছিল। ইন ফ্যাশন মানে কি, আমরা বলি সেই সময়কার যেটা চলছে, দ্যাট ইজ ইন ফ্যাশন, ইন ভোগ। তো অপশনস আর ফ্রেঞ্চ, পার্সিয়ান, পর্তুগিজ, অ্যারেবিক। আনসার দেখবো, দি আনসার ইজ পার্সিয়ান, ঠিক আছে। অলদো আর্লি মুঘল স্পোক Chagdai language and maintained some Turco-Mongol practices, because আমরা জানি মুঘলরা is a descendant of Mongol, তো সেই জন্য এইটা আর্লি মুঘলসরা প্র্যাকটিস করতো, বাট লেটার পার্সিয়ান লিটারেচার, পার্সিয়ান কালচার খুবই ফেমাস হয়ে গেল। অ্যান্ড দেখবে সেই সময় ইন্দো পার্সিয়ান আর্কিটেকচার তৈরি হতো, ইন্দো পার্সিয়ান সং, ইন্দো পার্সিয়ান পেন্টিং, এই জিনিসগুলো ফোকাস করা হতো। অ্যান্ড Persian language became one of the most important, বা মানে came in fashion during the Mughal period. Late Mughal period বলবো না, but it was not in early Mughal. Early Mughal বলতে প্রথম বাবরের সময় কিন্তু এতটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ চলতো না যতটা আকবরের সময় চলতো। তো সেই জন্যই বলছে আর্লি মুঘলের মধ্যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট ফেমাস, আস্তে আস্তে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ কেম ইন ফ্যাশন। এবার এই ভিডিও লাস্ট কোয়েশ্চেনটা দেখে নেব, হু কনস্ট্রাক্টেড দ্য গ্র্যান্ড ট্রাঙ্ক রোড? দি অপশনস আর আকবর, অশোকা, শের শাহ সুরি, সমুদ্রগুপ্তা। দি আনসার ইজ শের শাহ সুরি। দিস ইজ আ ভেরি ফেমাস রোড, যেটাকে আমরা জিটি রোড বলি, ইজ ওয়ান অফ দ্য সাউথ এশিয়াজ ওল্ডেস্ট অ্যান্ড লংগেস্ট মেজর রোডস, ঠিক আছে। এখানে প্রচুর জায়গা কানেক্ট করা, যেরকম দেখো রানিং ফ্রম চিটাগং, যেটাকে চট্টগ্রাম বলি বাংলাদেশের, সেখান থেকে হাওড়া ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড অলসো নর্থ থেকে পুরো ট্রাভেল করে পেশওয়ার, যেটা প্রেজেন্ট ডে পাকিস্তান, কাবুল, আফগানিস্তান, পুরো জায়গাটা কভার করছে। তার মানে বুঝতে পারছো ইটস আ হিউজ রোড, হিউজ। The modern road was built by Sher Shah Suri, who renovated the extended ancient route in 16th century. Basically 16th century তে এই রুটটা বানানো হয়েছিল, বাট শের শাহ সুরি কি করলেন, এটাকে আরো এক্সটেন্ড করলেন অ্যান্ড মডার্নাইজড করলেন, ঠিক আছে। সো দিস ইজ 10 question and answer from medieval India. একটু হয়তো তোমাদের ইজি লাগছে, বাট আমি চেষ্টা করব যতটা তোমাদেরকে টাফ বা বলতে পারো যতটা একটুখানি হার্ড মানে কঠিন কোয়েশ্চেন দেওয়া যায়, তাতে তোমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। এই রিলেটেড, এই কোয়েশ্চেনগুলো রিলেটেড যদি কোনো ডাউট, কোনো কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করে নেবে। অ্যান্ড যে কোয়েশ্চেনগুলো করলাম চেষ্টা করবে তার উত্তর দেওয়ার, তাহলে কিন্তু সেশনগুলো অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হবে। সো টিল দেন, থ্যাংক ইউ, টেক কেয়ার।